চারদিক পুরো নিশুতি। ঘড়ির কাঁটায় তখন রাত 1:30। হাসপাতালের ওই অন্ধকার বেসমেন্টে হঠাৎ একটা বিকট পৈশাচিক অট্টহাসি, আর তার ঠিক পরের মুহূর্তেই চোখের সামনে চেনা সব নিয়ম উলট পালট করে দিয়ে মাটি থেকে শূন্যে ভেসে উঠল একটা জ্যান্ত মানুষের শরীর। 7-7টা জওয়ান মানুষ মিলেও একটা অদৃশ্য দানবীয় শক্তির হাত থেকে তাকে টেনে ধরে রাখতে পারছিল না। কি ছিল ওই অন্ধকারের ওপারে? কোন ভয়ানক আক্রোশ গ্রাস করতে চাইছিল তাদের? আমাদের চেনা জগতের বাইরেও যে এক অদ্ভুত এবং রহস্যময় জগৎ আছে। আজকের ঘটনাটা ঠিক তেমনই এক রাতের। একটা হাসপাতালের মাটির নিচে বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা এক অভিশপ্ত কুয়ো। তার ভেতরে বন্দী এক অতৃপ্ত হিংস্র আত্মা। আর এক রাতে 7 জন মানুষের বেঁচে ফেরার এক মরিয়া লড়াই। অনুভবে অলৌকিক, অনুভব বলে দেয় অলৌকিক রয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি অনুরাগ দাস। আজ যে ঘটনাটা বলবো সেটা কোনো কাল্পনিক গল্প নয়, কিন্তু সেটা আমার জীবনের সত্যি অভিজ্ঞতা। এর আগে আরো একটি ঘটনা আমি বলেছিলাম, কিন্তু এই ঘটনাটি তার থেকেও ভয়ঙ্কর। আমি বিজ্ঞানের ছাত্র। বিশ্বাস করতাম প্রতিটা ঘটনারই একটা না একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু কিছু মুহূর্ত আসে যখন সেই বিশ্বাস এক নিমেষে ভেঙে পড়ে। ঝাড়খণ্ডের সেই হাসপাতালে আমরা 3টে ভিন্ন অশরীরী সত্তার উপস্থিতি অনুভব করেছিলাম, যার মধ্যে তৃতীয়টার কথা মনে করলে না আজও গাটা শিউরে ওঠে। এটা এমন একটা রাতের গল্প যা শোনার পর আপনি আলো নিভিয়ে শুতে গিয়ে দুবার ভাববেন, কে ওখানে, কে? ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 12-13 বছর আগে। অনুরাগ তখন সবেমাত্র ঝাড়খণ্ডের রাঁচি শহরের একদম বাইরের দিকে একটা নতুন কর্পোরেট হাসপাতালে চাকরি পেয়েছে। মাত্র 7 মাস আগে উদ্বোধন হওয়া এই ঝকঝকে হাসপাতালের সুনাম ধরে রাখতে ম্যানেজমেন্ট যতটা না ব্যস্ত ছিল, তার চেয়ে কোটি গুণ বড় আতঙ্ক লুকিয়েছিল ঠিক ওই হাসপাতালের মাটির নিচে। আসলে হাসপাতালটা যেখানে তৈরি হয়েছিল তার ঠিক পাশের গ্রামেই একসময় ছিল একটা অভিশপ্ত কুয়ো। ওখানকার লোকমুখে ওর নাম ছিল নরখাদ কুয়ো। শোনা যায় প্রায় 100 বছর আগে একটা কম বয়সী মেয়েকে বন প্রথার বলি বানিয়ে নৃশংসভাবে খুন করে ফেলে দেওয়া হয়েছিল ওই কুয়োর অন্ধকার জলে। তারপর থেকেই শুরু হয় এক পৈশাচিক খেলা। যে বা যারা ভুল করেও ওই কুয়োর ধারে কাছে যেত, কোনো এক অদৃশ্য জোরালো শক্তি তাদের টেনে হিঁচড়ে নিয়ে যেত ওই অতল অন্ধকারের ভেতরে। বছর 10 আগে এই অভিশপ্ত জমিতেই প্রথমবার একটা হাসপাতাল তৈরির চেষ্টা করা হয়েছিল, কিন্তু কুয়োটা ভরাট করতে গিয়ে যে হাড় হিম করা কাণ্ড ঘটেছিল তা শুনলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। কুয়োর মুখ বন্ধ করার জন্য একের পর এক 10 ডাম্পার মাটি ফেলার পরও দেখা গেল কুয়োটা যেমনকার তেমনই ফাঁকা পড়ে আছে, যেন ভেতরের ওই সীমাহীন শূন্যতা আর খিদের রাক্ষস সবটুকু মাটি এক নিমেষে গিলে খাচ্ছিল। ভয় আর আতঙ্কে সেই প্রজেক্ট মাঝ পথেই বন্ধ হয়ে যায়। টানা 8 বছর আর কোনো মানুষ ওই জমিতে পা রাখার সাহস দেখায়নি। অবশেষে 2014 সালে অনুরাগের কোম্পানি ওই জমি কিনে নতুন করে হাসপাতাল চালু করে।
কিন্তু মাটির নিচে বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা ওই হিংস্র অতৃপ্ত আত্মাকে এত সহজে শান্ত হতে পারে? সে তো ওখানেই ওত পেতে বসেছিল আরো বড় কোনো শিকারের আশায়। আর তার প্রমাণ মিলল ঠিক সেই মাঝরাতে, যে রাত অনুরাগের জীবনের পুরো ছকটাই ওলট পালট করে দিয়েছিল। উত্তরটা লুকিয়ে আছে সেই রাতে, যে রাত অনুরাগের জীবন চিরকালের জন্য বদলে দিয়েছিল। রাত তখন 1:40। হাসপাতালের সবচেয়ে নিচের তলা, বেসমেন্ট C4। স্টোর রুম আর চিলিং প্লান্টের এই অংশ ছিল অন্ধকার স্যাঁতস্যাঁতে। গত 2 মাস কোনো হাউসকিপিং স্টাফ সেখানে নামেনি, কিন্তু পরের দিন সকালে হাসপাতালের প্রধান কর্মকর্তা রাউন্ডে আসছেন, তাই সুপারভাইজার বনিকে বাধ্য হয়েই ডাকতে হলো মংলু আর বুধিয়াকে। আরে মংলু, তুমি ওখানে কি করছো? তোমাকে C4 পরিষ্কার করতে বলেছিলাম তো। স্যার স্যার হাত জোর করছি, ওখানে অন্য কাউকে পাঠান, আমি যাব না। কেন যাবে না? কাজ ফাঁকি দেওয়ার নতুন বাহানা? না স্যার, ওখানে কিছু একটা আছে, অত্যন্ত ভয়ঙ্কর কিছু। সে চায় না আমরা ওখানে যাই। পা রাখলেই অদ্ভুত আওয়াজ করে। কি আজে বাজে কথা! রাতে ডিউটিতে গাঁজা টেনেছিস নাকি? বুধিয়াকে জিজ্ঞেস করুন গতকাল কি হয়েছিল। এই বল না। হ্যাঁ স্যার, ও ওখানে চড়েইল আছে। আমরা 3-4 জনে নিজের চোখে ছায়া দেখেছি স্যার। দেওয়াল লিখলিখি আঙুলের দাগ। আমরা ওখানে যাব না স্যার। তোদের শুধু গাঁজা খেয়ে ডিউটি ফাঁকি দেওয়ার ধান্দা। আমি ভূত প্রেত মানি না। যা বলছি শোন, C4 ভালো করে ধুয়ে আয়, কাল সকালে গাঙ্গুলি স্যার আসবেন। না বাবু, প্রাণের ঝুঁকি নিতে পারবো না। চাকরি খেয়ে নিন, কিন্তু ওই দিকে যাব না। ঠিক আছে, যাবি না তো? লিখিতে দে যে সুপারভাইজারের নির্দেশ অমান্য করেছিস। কাল সকালে মেমো পাবি। তুই চুপ কেন? বল না স্যারকে কি দেখেছিলি। আমরা সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন। C4 এর অন্ধকারে কোণে ওটা দাঁড়িয়ে থাকে। বটে, এতই ভয়? চল, আমি আজ নিজে যাব তোদের সাথে। দেখি কোন ডাইনি ওখানে থাকে। উদিয়া, যারা যারা দেখেছে সবাইকে ডাক। কিছু না পেলে কাল সব কটাকে বরখাস্ত করব। বনে কি জানতো তার এই একটা সিদ্ধান্তই কয়েক ঘন্টার মধ্যে 7 জন মানুষকে টেনে নিয়ে যাবে জীবন মৃত্যুর মুখোমুখি? মুখে যতই সাহসের আস্ফালন করুক, ভেতরে ভেতরে বনে নিজেও জানতো জায়গাটা সুবিধের নয়। সে নিজেও একদিন C4 রাউন্ডে গিয়ে এক হাড় হিম করা জান্তব গর্জন শুনে প্রাণ হাতে পালিয়ে এসেছিল। ঠিক এই মুহূর্তেই সেখানে এসে হাজির হলো অনুরাগ। কিরে বনি, এত রাতে সবাই মিলে এখানে কি করছিস রে? এই যে স্যার, ওই C4 বেসমেন্টে যাব। জায়গাটা 2 মাস ধরে পরিষ্কার হয়নি। কাল সকালে গাঙ্গুলি স্যার আসছেন তো। কেন রে? তুই তো তোর ক্লিনিং রিপোর্টে নাকি সব ঠিক দেখিয়েছিস, মানে ভুল ভাল রিপোর্ট দিয়েছিস, তাই তো? না স্যার, ওই জায়গাটা ভালো নয়। মংলু, বধুয়া ওরা অ্যাজিউম করছে ওখানে পুরনো একটা কুয়ো ছিল, আর সেখানে এক ডাইনি বাস করে। স্টাফরা ভয়ে নামতেই চাইছে না স্যার। ডাইনি এখানে বাস করে? এসব কি বলছিস রে তোরা? হ্যাঁ স্যার, এত ভয় পাচ্ছে যে আজ আমি ভাবলাম নিজেই ওদের সাথে নামবো। আচ্ছা ঠিক আছে, চল, আমিও আজ যাচ্ছি তোদের সাথে। না হয় চল চল। না না স্যার, আপনাকে থাকতে হবে না। এমার্জেন্সি চাপ, যে কোনো সময় ডাক পড়তে পারে। আর হাসপাতালের ইন্টারনাল পলিটিক্স তো জানেনই স্যার। ঠিক আছে, তাহলে আমি অন্য ব্যবস্থা করছি। অনুরাগ ফোন করে ডাকলেন পাত্রাজিকে। पात्रा जी, जी एक काम कीजिए, ज़रा नीचे हाउसकीपिंग डिपार्टमेंट में आइए तो, ज़रूरी है। जी अभी आइए। हाँ ओके। কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি সুপারভাইজার মিস্টার পাত্র চলে এলেন। প্রাক্তন সেনাকর্মী, ওড়িশার মানুষ, হাঁটা চলায় সামরিক কায়দা। ঘরে ঢুকেই সেলিউট ঠোকার ভঙ্গিতে দাঁড়িয়ে পড়লেন তিনি।
जी श्रीमान, वहाँ पे क्यों जाना है? পাত্রাজি শুনুন, কাল সকালে গাঙ্গুলি স্যার C4 বেসমেন্ট দেখতে আসবেন, ঠিক আছে? আপনি দুজন হাট্টা কাট্টা সিকিউরিটি গার্ড বরং বনির সাথে দিয়ে দিন, যাতে ওই হাউসকিপিং স্টাফরা মানে একটু সাহস পায় আর কি। जी बिल्कुल, ये तो बोलने की बात नहीं है। ठीक है सर, सुरक्षा का इंतजाम हो जाएगा। ठीक है पात्रा थैंक्स अ लॉट। आई विल बी एन इमरजेंसी, ओके? अगर कोई भी बात हो तो तुरंत मुझे कॉल कीजिएगा। और बनी ভালো করে শোন, তুই কিন্তু পাত্রাজির সাথেই থাকবি, আর কোনো রকম সমস্যা হলে সোজা আমার নম্বরে রিং করবি, ঠিক আছে? গুড। श्रीमान, आप निश्चिंत रहिए। নির্দেশ দিয়ে অনুরাগ এমার্জেন্সির দিকে রওনা হলো। আর ওর বেরোনোর সাথে সাথেই বনি, পাত্রাজি, দুই সিকিউরিটি গার্ড, মংলু আর বুধিয়া C4 বেসমেন্টের অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে গেল। এমার্জেন্সিতে পৌঁছে অনুরাগ দেখল রোগীর ভিড় নেই তেমন, কিন্তু হাসপাতালে পা রাখার পর থেকেই ওর মনের ভেতর এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল, বুকটা ধরফর করছিল। বাবার থেকে পাওয়া সেই ষষ্ঠ ইন্দ্রিয় বারবার সতর্ক করছিল, আজ রাতে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। অস্থিরতা সহ্য করতে না পেরে সে পুরো বিষয়টা খুলে বলল এমার্জেন্সি নাইট ইনচার্জ ডক্টর সৌমাল্য চ্যাটার্জিকে। বলিস কি রে, ওই চুড়েল আর কুয়োর গল্পটা আমিও শুনেছি পুরনো স্টাফদের মুখে। এমার্জেন্সি ফাঁকা, চল আমি নিজেই তোর সাথে C4 ঘুরে আসি। এই তার আগে ক্যান্টিন থেকে 2 কাপ কড়া চা নিয়ে নিই ফ্লাক্সে করে, সাথে নিয়ে নামা যাবে। বিকেল থেকে পেটে একদানাও অন্ন পড়েনি। ঠিক আছে স্যার, চলুন তাহলে। ক্যান্টিন থেকে গরম চায়ের ফ্লাক্সটা সঙ্গে নিয়ে ডক্টর সৌমাল্যর সাথে বেসমেন্টে যাওয়ার নির্জন সিঁড়ি ধরল অনুরাগ। কথা বলতে বলতে দুজনে নিচে নামছিল, আর সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই যা ঘটল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। একটা অট্টহাসির আওয়াজে পুরো বেসমেন্ট কেঁপে উঠল, আর তার সাথে কানে এলো একদল মানুষের সমবেত বুক কাঁপানো চিৎকার। কিন্তু সেই চিৎকারকে ছাপিয়ে ভেসে এলো এমন এক আওয়াজ যা মানুষের নয়, কোনো দিন হতে পারে না। এ যেন কোনো এক আদিম হিংস্র পিশাচিনীর অট্টহাসি। আর ঠিক তখনই উত্তর দিকের ঘন অন্ধকার থেকে একটা শরীর তীরের মতো উড়ে এসে সিঁড়ির মুখে আছড়ে পড়ল। ভালো করে তাকিয়ে দেখলাম ওটা মংলু। কিন্তু এভাবে বাতাসে ভেসে আছড়ে পড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আবারও সেই নারকীয় অট্টহাসি প্রতিধ্বনিত হলো। শির দ্বারা বেশ শীতল বরফের স্রোত নেমে গেল। চোখের সামনেই মংলুর অর্ধচেতন শরীর অদৃশ্য শক্তিতে মেঝে থেকে শূন্যে ভেসে উঠল, আর অন্ধকার দিকে তাকে অদৃশ্য কোনো দড়িতে হিঁচড়ে টেনে নিয়ে যেতে লাগলো কেউ। আপনি কখনো ভেবে দেখেছেন একজন জ্যান্ত মানুষকে শূন্যে ভেসে থাকতে দেখলে ঠিক কি অনুভূতি হয়? বিশ্বাস করুন, সেই মুহূর্তে আমাদের মাথায় একটাই চিন্তা ছিল, এরপর পালা কার। ততক্ষণে পাত্রাজি, 2 গার্ড আর বুধিয়া, এরা ছাড়া বাকি সব হাউসকিপিং স্টাফরা প্রাণ ভয়ে পালিয়ে গেছে। পরে শুনেছিলাম তারা ছুটে গিয়ে সোজা হাউসকিপিং স্টোরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল, আর কেউ বাইরে বেরোনোর সাহস পায়নি যতক্ষণ না অন্য স্টাফেরা এসে তাদের পার করে। অনুরাগ, সরে যা ওখান থেকে। মেঝেতে পড়ে যেতে যেতে অনুরাগ দেখল হাউসকিপিং এর ভারী তোয়ালে লোহার রডের মতো শক্ত হয়ে তীরের গতিতে পাশ দিয়ে বেরিয়ে দেওয়ালে আঘাত করল। না সরলে সেটা বুক ইফোর ওফোর করে দিত।
কিন্তু ডক্টর সৌমাল্য নিজের প্রাণের পরোয়া না করে অন্ধকারের দিকে ছুটে গিয়ে লাফিয়ে উঠে মংলুর পা জাপটে ধরলেন। ওনার এই সাহস দেখে অনুরাগ, বনি আর বুধিয়াও এক লাফে এগিয়ে গিয়ে মংলুর পা কোমর জড়িয়ে ধরল। আমরা মংলুকে নিচের দিকে টানছি, আর অন্ধকারের অদৃশ্য শক্তি তাকে ওপরের দিকে টানছে। ডাইনির অট্টহাসি আরো তীব্র হলো, সাথে যোগ হলো এক ক্ষুধার্ত পশুর হিংস্র গর্জন। মংলুর ফর্সা গালে ফুটে উঠেছে কালো রঙের পাঁচটা লিকলিকে আঙুলের ছাপ, ঠিক যেন কেউ ফুটন্ত আলকাতরা দিয়ে ডাইনির পাঞ্জা তার চামড়ায় গেঁথে দিয়েছে। সেই পৈশাচিক শক্তির সাথে মরণপণ টানাটানি শুরু হলো। ততক্ষণে পাত্রাজি আর 2 সিকিউরিটি গার্ড ছুটে এসে জোটার পরও পাল্লা দেওয়া যাচ্ছিল না। अरे खड़े क्यों हो? पकड़ो पकड़ो मंगलू को। 1 ইঞ্চি মংলুকে টানলে ওদিক থেকে 3 ইঞ্চি টেনে নেওয়া হচ্ছিল তাকে অন্ধকারের দিকে। ভয়ের চোটে বুধিয়া জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। প্রায় আধ ঘন্টা ধরে চলল এই জীবন মৃত্যুর জঘন্য খেলা। আর তারপরেই ঘটল সে রাতের সবচেয়ে চরম বিভীষিকা। হঠাৎ মংলুর শরীরটা শক্ত হয়ে গেল। তারপরেই অন্ধ চোখ দুটো আচমকা দপ করে খুলে গেল, কিন্তু সেই চোখে কোনো মনি ছিল না, সম্পূর্ণ সাদা। মংলুর ভেতর থেকে জন্ম নিচ্ছিল এক আসরিক শক্তি। তার গলা চিরে বেরোতে লাগলো এক অতি প্রাকৃতিক গোঙানি, যা ক্রমশ পরিণত হলো তীব্র ক্রুদ্ধ পৈশাচিক গর্জনে। একদিকে মংলুর ভেতরে সেই অশরীরী গর্জন, অন্যদিক থেকে অন্ধকারে ভেসে আসা ডাইনির অট্টহাসি। এই যুগলবন্দি পুরো পরিবেশকে পরিণত করলো এক নরককুণ্ডে। মাগো, ওটা কি? ওটা মানুষ না অন্য কিছু? ছেড়ে দাও আমাদের, আমাদের ছেড়ে দাও স্যার। আমি আর পারবো না, আমাদের কেউ বাঁচাতে পারবে না স্যার। আজ রাতে আমরা সবাই এখানে মরে যাবো স্যার, সবাই মরে যাবো। মাগো, রক্ষা করো। ভয়ের শেষ সীমায় পৌঁছে বনি মেঝেতে বসে কাঁদতে শুরু করলো। সবাই বুঝতে পারছিল আজ রাতে এই অন্ধকার বেসমেন্টে তাদের সমাধি ঘটতে চলেছে। হাত পায়ের জোর পুরোপুরি চলে যাচ্ছিল। ঠিক এই চরম মুহূর্তে, যখন আর কয়েক সেকেন্ডের মধ্যে সবাই সেই অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যেত, তখনই ডক্টর সৌমাল্য চ্যাটার্জি এক অলৌকিক কাণ্ড ঘটালেন। জাত ব্রাহ্মণ তিনি। ওনার অন্তরের সমস্ত ভক্তি এবং শক্তিকে এক করে সিংহের মতো গর্জনে শুরু করলেন হনুমান চাল্লিসা। জয় জয় বজরংবলী। তোর এই পৈশাচিক আদিম ক্ষুধা আমি আজ এখানেই শেষ করব। দূর হ এখান থেকে, দূর হ। ওরে ওরে পিশাচিনী, আমার তেজ সহ্য করার সাধ্য তোর নেই। আজ তোকে পিছু হটতেই হবে। জয় জয় বজরংবলী, জয় জয় বজরংবলী। মন্ত্র উচ্চারিত হওয়ার সাথে সাথেই মংলুর শরীর এক ঝটকায় হালকা হয়ে মাটিতে পড়ে গেল। ভেতরের গোঙানি গর্জন এক নিমেষে উধাও। পুরো বেসমেন্টে নেমে এলো শ্মশানের নিস্তব্ধতা। কোনো অট্টহাসি নেই, জান্তব গর্জন নেই, যেন একটু আগে এখানে কিছুই ঘটেনি। ঠিক তখনই টর্চ আর লাঠি নিয়ে অন্য স্টাফরা বেসমেন্টে এসে পৌঁছালো। সবাই মাটিতে পড়ে হাঁপাচ্ছিল, গলা শুকিয়ে কাঠ, বুক কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছিল। মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আমার মাথায় তখন উদ্ঘাটিত হলো এক চরম সত্য। জানেন কেন সেই ডাইনি আমাদের উপর চড়াও হয়েছিল? কারণ সে নরখাত কুয়োর ডাইনি বহু যুগ ধরে ছিল উপসী, অভুক্ত। বছরের পর বছর রক্ত মাংসের স্বাদ না পেয়ে সে ছিল তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। আর আজ একসাথে এতগুলো তাজা মানুষ পেয়ে তার বহুদিনের জমানো ক্ষুধা নিয়েছিল হিংস্র রূপ। মংলু যদিও ছিল তার প্রথম শিকার, কিন্তু সে চেয়েছিল আমাদের সবাইকেই টেনে নিতে সেই অভিশপ্ত কুয়ার ধ্বংসাবশেষের দিকে।
4 দিন পর আমাদের সবার শরীরে বাসা বাঁধল এক অদ্ভুত মারণ ব্যাধি। তীব্র জ্বর, পেট খারাপ, ওষুধেও নিয়ন্ত্রণে আসছিল না রোগ। কিন্তু সবচেয়ে করুণ দশা হয়েছিল মঙ্গলুর। হাসপাতালে ভয়ের কারণে বাড়িতেই তার চিকিৎসা চলছিল। প্রথম 4 দিন এক নাগাড়ে 105 ডিগ্রি জ্বরে কাবু হয়ে বিছানায় পড়ে রইল। 5ম দিনের মাথায় মুখ দিয়ে ফিনকি দিয়ে কালো রক্ত বমি করতে করতে মারা গেল সে। মারা গেল মঙ্গলু। কিন্তু মৃত্যুর পর তার বাড়ির লোকের কাছে যা শুনেছিলাম না, আজও গায়ে কাঁটা দেয়। মঙ্গলু নাকি জ্বরের ঘরে ছাদের দিকে তাকিয়ে ভুলভাল বকত, চিৎকার করত, শরীর এমন খিঁচুনি ধরত যেন যেন অদৃশ্য কেউ হাত পা মুচড়ে দিচ্ছে। যন্ত্রণার চরম মুহূর্তে সে মুখ দিয়ে কালো রক্ত বমি করত। কিন্তু আশ্চর্যের বিষয়, মৃত্যুর ঠিক 8 ঘন্টা আগে মঙ্গলুর মুখে ফুটে উঠেছিল সেই ডাইনির মতোই এক তীক্ষ্ণ নাকি অট্টহাসি। সে যেন শূন্যে তাকিয়ে তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। তুই পারলি না তো? হায় হায়, আমাকে খেয়ে যা। আমি মরে ভূত হয়ে তোর কি দশা করব এবার দেখবি। আজও একটা প্রশ্ন আমাকে তাড়া করে বেড়ায়, এতজনের মধ্যে ঠিক মঙ্গলুকেই কেন বেছে নিয়েছিল সেই ডাইনি? শুধুই কি সে সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল বলে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? অতৃপ্ত ক্ষুধা আর হিংস্র কামনার প্রতিশোধ নিতেই সেই পৈশাচিক শক্তি মঙ্গলুর প্রাণ কেড়ে নিয়েছিল। কিন্তু তার মৃত্যুর পর অলৌকিক উপায় C4 বেসমেন্ট থেকে আর কোনোদিন কোনো স্টাফের ক্ষতি হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ সেই অভিশপ্ত কুয়োর ওপরের অংশটা পরিত্যক্ত ও সংরক্ষিত স্টোর রুম লিখে চিরতরে তালাবন্ধ করে দেয়। কিন্তু অনুরাগ যতদিন সেখানে কাজ করেছে, প্রতি অমাবস্যার রাতে সেই বন্ধ লোহার দরজায় ভেতর থেকে ভেসে আসতো বিকট ধাক্কাধাক্কির আওয়াজ। মেঝে কেঁপে উঠত, ঠিক যেন মাটির তলা থেকে কেউ ওপরে উঠে আসতে চাইছে, মুক্তি পেতে চাইছে। কেউ একজন আজও সেখানে অতৃপ্ত আর অভুক্ত অবস্থায় বন্দী, যে চরম আক্রোশে বেরিয়ে আসতে চায় কিন্তু পারে না। কোনো এক পূর্ণ শক্তির কাছে সে পরাস্ত। আমরা সবাই সবকিছু জেনেও চুপ ছিলাম, কারণ মনে মনে বিশ্বাস করতাম যে মঙ্গলু আজ আমাদের মধ্যে না থাকলেও নিজের জীবন বিসর্জন দিয়ে সেই ভয়ঙ্করী শক্তিকে সে মাটির নিচে বন্দি করে রেখেছে। মঙ্গলুই তো বাঁচিয়ে দিয়ে গেছে আমাদের সবার প্রাণ। এই ঘটনা থেকে না জীবনে এক মস্ত বড় শিক্ষা পেয়েছি। এই মহাবিশ্বে যে যেখানে আছে তাকে না ঠিক সেখানে তার মতো করেই থাকতে দেওয়া উচিত, হোক না সে অশরীরী বা অতি প্রাকৃতিক, যার নাকি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কিন্তু ব্যাখ্যার সীমানা যেখানে শেষ হয় না, সেখান থেকে কিন্তু শুরু হয় তাদের উপস্থিতির অনুভব। সেদিন যে ঠিক কি বা কে আমাদের উপর আক্রমণ করেছিল তা আজও জানি না। তবে হ্যাঁ, একটা বিষয় নিশ্চিত, সেই রাতে আমরা যা দেখেছিলাম না, তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, হতেই পারে না। যদি সত্যি ঈশ্বর বলে কেউ থাকেন আমাদের মধ্যে, তাহলে তারাও আছে ঠিক আমাদেরই মধ্যে। ঠিক যেমন আলোর নিচেই থাকে অন্ধকার, আর তারা আছে আমাদের আশেপাশে কোনো না কোনো রূপে। শুধু দরকার একটা দূরত্ব বজায় রাখা, তাদেরকে তাদের মতো করে থাকতে দেওয়া।
কারণ প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতি নিজেই ঠিক বুঝিয়ে দেয় তার শক্তি কতটা বিশাল। তো কেমন লাগলো আজকের ঘটনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট আপনাদের জীবনের এই সত্যি অভিজ্ঞতাগুলো খুঁজে আনার অনেকটা সাহস যোগায় আমাদের। এইরকম আরও সত্যি ভৌতিক বা দৈবিক ঘটনা শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের অফিসিয়াল চ্যানেল অনুভবে অলৌকিক। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনার জীবনে ঘটা বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটা যদি কোনো সত্যি ভৌতিক বা দৈবিক ঘটনা থাকে তাহলে নিচে দেওয়া আমাদের অফিসিয়াল মেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঘটনা পাঠিয়ে দিন। আপনার সেই সত্যি ঘটনাটি আমরা আমাদের নিজেদের কণ্ঠে পৌঁছে দেবো হাজার হাজার মানুষের কাছে আমাদের কোনো একটা পর্বে। আজ এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।